মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বারান্দায় দাঁড়িয়ে রাত 2টোর সময় একটা সিগারেট ধরালো নেহা। ভেতরে দীপান্বিতা অঘোরে ঘুমোচ্ছে। গোটা হোস্টেল একেবারে চুপ, কোথাও কোনো শব্দ নেই। ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই 3 তলার বারান্দা থেকে দূরে কলেজের গেটটা দেখা যাচ্ছে। বেশ কুয়াশা করে এসেছে। নেহা গায়ের চাদরটা আরেকটু জড়িয়ে নিল। সিগারেটের ধোঁয়াটা ছাড়ার পর সেটার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। হোস্টেলের সামনের রাস্তাটায় লেগো ঘুমিয়ে আছে। লেগো মেয়েদের হোস্টেলের সব থেকে জনপ্রিয় কুকুর। সারাদিন ক্যাম্পাস চষে বেড়ায় আর তারপর রাত দুপুরে এসে ঘুমোয় ঠিক হোস্টেলের সামনে। কিন্তু তাতেও কান খাড়া থাকে সব সময়। একটা কেউ সামনে দিয়ে গেলেই তড়াক করে উঠে পড়ে সে। রাস্তার ধার ঘেঁষে অজস্র ফুল পড়ে আছে। ফুল চেনার ব্যাপারে নেহা কখনোই পারদর্শী নয়, অতএব সেই চেষ্টাও করতে যায়নি কখনো। কিন্তু ল্যাম্পের হলদেটে আলোয় ওই ফুলগুলো দেখতে বেশ মায়াবী মনে হলো নেহার। আর কিছু হোক না হোক, বেশ একটা অদ্ভুত সুন্দর গন্ধ ওর সমস্ত ইন্দ্রিয়কে কেমন যেন নাড়িয়ে দিল। দূরে নাথুদার ক্যান্টিনটা দেখা যাচ্ছে। অন্ধকারের মধ্যেও রাস্তার আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ওই বেঞ্চটা। ওই যে পেয়ারা গাছটার পাশেই যেই বেঞ্চটা, সেইখানেই বসেছিল আজ নেহা। অনেকক্ষণ ধরে অনেক রকম বিহবলতায় ভেতরগুলো একেবারে যেন উথাল পাতাল অবস্থা। অনেক ছোটবেলায় একবার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তখন সবকিছু পরিষ্কার বুঝতে না পারলেও নেহা বুঝেছিল যে ওর খুব অসহায় লাগছে। প্রত্যেকটা শব্দ মনে হচ্ছিল যেন এক একটা চিৎকার। ভীষণ অশান্ত লাগছিল সব কিছু। তখন নেহা সারাটা দিন নিজের ঘরে কোকোকে জড়িয়ে বসেছিল। কোকো তখন খুবই ছোট, খুব বেশি হলে 3-4 মাস বয়স। কিন্তু ও ঠিক বুঝে গেছিল যে নেহা ভালো নেই। ল্যাজ নাড়তে নাড়তে এসে বসে পড়েছিল একদম পাশে। তারপর নেহার ওইটুকু কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল। সারাটা দিন নেহা কিছুই করতে পারেনি, খালি খাওয়ার সময় দাদা এসে খাইয়ে দিয়েছিল। ঘর থেকে বেরোতে বারণ করেছিল ওকে বড়রা। সেদিন বাড়িময় অনেক ছোটোছুটি। এই ডাক্তার আসছে, এই ওষুধ কিনতে দাদা সাইকেল নিয়ে যাচ্ছে, দিদা বসে আছে মায়ের মাথার কাছে, বাবা কোত্থেকে ফোন করে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। হুলুস্থুল কাণ্ড একেবারে। মা বিছানায় শুয়ে শুয়ে নেহাকে একবার ডেকেছিল। ঘরে ঢুকতেই মায়ের মুখটা দেখে ভেতরটা কিরম একটা করে উঠেছিল নেহার। মায়ের অমন ভেঙে যাওয়া শরীর, ওরকম ক্লান্ত চোখ দেখতে ভালো লাগেনি নেহার। তখন কতই বা বয়স ওর, বড় জোর 8 বা 9। বেশিক্ষণ থাকতে পারেনি ও মায়ের কাছে। তখনই আবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। নেহাকে বাবা ঘরে গিয়ে বসতে বলে। এখন কোকোর মাথায় চুপ করে হাত বুলিয়ে যাচ্ছে নেহা। কোকোটা একদম বোকা, লেজ নাড়ানো থামাচ্ছেই না। ওকে আদর করার জন্য যে নেহা হাত বোলাচ্ছে না, এইটুকুও বোঝে না। আনমনা হয় কত কিছু ভাবছে নেহা, আর ওর হাত চলছে নিজের মতো। মা সেরে উঠবে তো? মা ঠিক থাকবে তো? 3 নম্বর প্রশ্নটা আরো ভয়ঙ্কর, তাই ওটা মাথায় আনতে চায় না নেহা। মুহূর্তের মধ্যে হাতটা যেন একটু কেঁপে উঠল। শিশু মন তো বুঝতে পারেনি সবটা। এইরকম পাহাড় প্রমাণ অসহায়তার সামনে হিমশিম খাচ্ছে নেহা। চোখটা জলে ভরে আসতেই কোকো লাফিয়ে উঠে কুঁই কুঁই করতে করতে মুখটা গালে ঘষে দিল। ওইটুকু তো দেখতে, তাও কোনো রকমে নেহার গাল অব্দি মুখ বাড়িয়েছে গাধাটা। নেহা ওকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল। সে যে এক কি বিড়ম্বনা। বেশি জোরে আওয়াজও করা যাবে না, যদি কেউ চলে আসে, যদি ওর কান্নার শব্দ শুনে দাদা আসে, আর তখন ওকে সামলাতে গিয়ে অন্য কোথাও অসুবিধে হয়। ওইটুকু মেয়ে কিন্তু চিন্তা করে অনেক দূর অবধি। সেই দিন কোকো এক মুহূর্তের জন্যেও নেহার পাশ থেকে যায়নি। সারা দিন নেহার সাথে বসেছিল। ওর গায়ে হেলান দিয়ে সে বিন্দাস আরামে ঘুমোচ্ছে। সেই দিন নেহা বুঝেছিল যে কোকো না থাকলে ও কি করবে ও জানে না। সারা দিন কিছুই বলেনি, একবারও খাওয়া নিয়েও কিচ্ছু করেনি। লেজ নাড়তে নাড়তে একবার মুখ ঘষে দিচ্ছে নেহার গালে, কখনো সামনের পাটা রাখছে নেহার হাতের ওপর, কখনো স্রেফ নেহার কোলে মাথা দিয়ে দিব্যি ওর হাতটা নিজের মাথায় টেনে নিচ্ছে। ছোট্ট নেহার যেন ওইটুকু সাহচর্যই দরকার ছিল সেদিন। পাড়ায় অন্যান্য কুকুরদের আদর করলে কোকো খুব রাগ করে,
কিছুতেই কাছে আসে না তখন, বারবার ডাকলেও আসে না। কি পজেসিভ! উফ! পাড়ার বাকি কুকুরদের জন্য দূর থেকে বিস্কুট দেওয়া অবধি বরাদ্দ ছিল নেহার জন্যে, বাকি সবটাই কোকোর একার। যখন কলকাতায় পড়তে চলে আসে নেহা, কোকো তখন বেশ খানিকটা বড় হয়েছে। বেশ একটা বাড়ির ছেলেগোছের ব্যাপার হয়েছে ওর। গোটা বাড়ি জুড়ে ওর রাজত্ব, বীর দর্পে গোটা বাড়ি প্রদক্ষিণ করে সে। ছোটবেলার সেই স্ফূর্ততা নেই ঠিকই, কিন্তু একটা বেশ রাশভারী ব্যাপার আছে। কুকুর হলে কি হবে, ছেলে তো রোয়াবই আলাদা। কিন্তু যেদিন নেহা জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে স্টেশনে যাওয়ার জন্য, তখন কোকো কিছুতেই বিছানা ছেড়ে ওঠেনি। নেহা কতবার ডাকলো যে একবার আদর করবে বেরোনোর আগে, কিন্তু কোকো দোতলা থেকে নামেনি। শেষমেশ নেহা গিয়ে ওকে আদর করে আসে। তখনও ঠিক করে কাছে আসেনি কোকো, এতই অভিমান তার। ভিডিও কলে মা যখন কোকোকে দেখাতো, তখন কোকো কি ভীষণ উৎসাহে ওকে দেখে ডেকে উঠত। ফোনটা ধরতে যেত পা দিয়ে, ভেবেছে বোধহয় ওটা একটা জানলা। ও পারেই নেহা বসে আছে। এখন লাস্ট ইয়ারে সেমিস্টার চলছে, প্রায় 1 মাস বাড়ি যেতে পারবে না নেহা। কুকুরটার শরীর ভালো ছিল না বেশ কদিন, ও জানতো, কিন্তু কিছুতেই সময় বের করতে পারছিল না। কাল সকালে পরীক্ষা শুরু। আজ সকালে বাড়ি থেকে ফোন আসে যে কোকো মারা গেছে। খুব অস্বস্তি হচ্ছিল নেহার। নাথুদার ক্যান্টিনে অনেকক্ষণ একা একা বসেছিল। লেগো এসেছিল ওর পেছনে পেছনে, এসে ঝুলঝুল করে ওর দিকে তাকিয়েছিল। ভাবখানা এমন যে আমাকে বলো কি হয়েছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। লেগো ক্যাম্পাসে সব সময় নেহাকে চোখে চোখে রাখে। এর আগে মেটালার্জির একটা ছেলের সঙ্গে প্রেম হব হব করছিল নেহার, কিন্তু ক্যাম্পাসের এই দিকটায় ওরা আসতেই পারত না। কোনো একটা কারণে লেগো ছেলেটাকে সহ্যই করতে পারত না। এলেই চিৎকার চেঁচামেচি করে ক্যাম্পাস মাথায় তুলত। বন্ধুরা মজা করে বলতো যে লেগো নাকি নেহাকে পারমিশন দিচ্ছে না প্রেমটা করার। যাকগে, একদিক দিয়ে ভালোই হয়েছে। কদিন পরেই সেই ছেলেটার সঙ্গে ভীষণ ঝগড়া হয় নেহার। আর নেহার বাড়ি নিয়ে এমন সব কথা ছেলেটা বলে যে সেই মুহূর্তেই ওখান থেকে চলে আসে ও। হোস্টেলে ঢোকার সময় লেগোকে দেখে মনে মনে বলেছিল নেহা, তুই ঠিক বলেছিলিস জানিস তো। এখন এই রাত দুপুরে বারান্দায় দাঁড়িয়ে খুব অসহায় লাগছে নেহার। বারবার কোকোর কথা মনে পড়ছে। কিছুতেই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে না এইটার জন্যে। এত ব্যস্ত আমি, একবার যেতে পারলাম না, একটা দিনের জন্যেও না। ছি ছি নেহা, ছি। হঠাৎ ফোনে একটা মেসেজ ঢুকলো। অনির্বাণ মেসেজ করেছে। ঠিক আছিস? অনির্বাণ ওর ক্লাসমেট, খুব ভালো বন্ধু দুজনেই। বন্ধুত্ব থেকে এগোতেই পারতো, কিন্তু স্রেফ এগোয়নি। কেন কেউ বলতে পারবে না। নেহা লিখল, না ভালো লাগছে না, বাস স্ট্যান্ডের দোকানটা খোলা আছে এখনো, যাবি? লিখল অনির্বাণ। চ, লিখল নেহা। নিচে নাম, আসছি, লিখল অনির্বাণ। বয়েজ হোস্টেল থেকে মিনিট 5 মধ্যে চলে আসবে অনির্বাণ, তাই গায়ে একটা চাদর দিয়ে তাড়াতাড়ি নেমে এলো নেহা। ওকে নামতে দেখেই লেগো ঘুম ভেঙে উঠে দাঁড়ালো। সেই একই চোখ, লেজটা নড়ছে ভীষণ জোরে। লেগোর মাথায় খানিকক্ষণ হাত বোলাতেই অনির্বাণ চলে এলো। ওকে দেখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো লেগো, তারপর একটা মিষ্টি ডাক ছেড়ে ওর দিকে গিয়ে ওর পা ঘেঁষে দাঁড়ালো। লেজটা তখনও অনবরত নড়েই যাচ্ছে। অমন মিষ্টিভাবে যে লেগো ডাকতে পারে, সেটা নেহা কখনোই ভাবেনি। কিরে, কি করছিস? জিজ্ঞেস করলো মা। এই তো জাস্ট অফিস থেকে ফিরলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কতদিন হয়ে গেছে থামছেই না। মাথায় হাত দিয়ে বলল নীলাঞ্জনা। এত কাজের চাপ সারাক্ষণ মাথায় নিলে তো এরকম হবেই, বলল মা। দেখো তো, তোমার সব কিছুতে এই এত অবাস্তব লজিক থাকে না, বিরক্তিকর। আরে রাগ করছিস কেন, বলল মা। রাগ করছি কেন মানে? অফিসে কাজ করবো না তো কি করব? চাপ থাকাটাই তো স্বাভাবিক নাকি? কিভাবে যেন একটা কথা বলিস আজকাল।
বুঝতেও পারি না ফোন করবো কিনা। ব্যাস ওই তো হয়ে গেল। মা এবার একটু গদগদ হয়ে বলল, শোন না, পুজোর সময় আসবি তো এবার? জানি না মা, অনেক কাজ আছে। নভেম্বরে পর পর বড় বড় দুটো ইভেন্ট আছে। হ্যাঁ, এখন সত্যিই আমি জানি না ছুটি পাবো কিনা, দেখছি, বলল নীলাঞ্জনা। 1.5 বছর হয়ে গেছে বাড়ি আসিসনি। বাবাও তো কতবার করে বলে যে মেয়েটা এত ব্যস্ত, সময়ই পায় না। একটু তো আসতে হয়, দেখ। খুব আদুরে গলায় বলল মা। মা, আসতে হয় সেটা আমিও জানি, কিন্তু কাজের চাপ থাকলে তো সম্ভব নয়, তাই না? সামনে আমার প্রমোশন হতে পারে, কাল স্যার বলছিল। এর মধ্যে দুম করে যদি ছুটির কথা বলে দিই, ইমপ্রেশনটা খারাপ হবে না? মা এবার আর কোনো উত্তর দিল না, কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, দেখ তাহলে কি করবি। ব্যাস, কিছু বললেই তোমাদের এই এক কথা চলে আসে। আমি কি ইচ্ছে করে এখানে বসে আছি নাকি? না, জানি তুই ব্যস্ত, তবু চেষ্টা করিস একবার। আগেরবারও তো পুজোটা মিস করেছিলিস, তাই আর কি। বলে একটু চুপ করে তারপর বলল, যাকে আমি রাখি রে, তুই একটু রেস্ট নে, মাথা ব্যথাটা কমে যাবে। ফোনটা রাখার পরেই নীলাঞ্জনার মনে হলো, ইস, মায়ের সঙ্গে এইভাবে কথা না বললেই হতো। বেকার বেকার কাজের চাপ আর মাথা ব্যথা মিলিয়ে পুরো রাগটা গিয়ে পড়ল মায়ের ওপর। কিন্তু সত্যিই ওর পক্ষে এখন এই ওয়াশিংটন ছেড়ে কলকাতা যাওয়া সম্ভব নয়, সেটাও জানে। অনেকদিন পরে এখন কাজের এখানে বেশ নিজেকে সেটেল করে নিতে পেরেছে, মানিয়ে নিতে পেরেছে এখানকার জীবনযাপনের সঙ্গে। বাবা তো মাঝে মধ্যেই বলে যে ও নাকি এখন একেবারে এনআরআই হয়ে গেছে, যদিও সেটা একেবারেই মানতে নারাজ নীলাঞ্জনা। কিন্তু গান চালাতে যাওয়ার সময় দেখল বাংলা গানের সিডিগুলোর উপর ভীষণ ধুলো জমেছে। মা দিয়ে দিয়েছিল যাওয়ার সময়, বলেছিল, গানটা ছাড়িস না কিন্তু সোনা, মাঝে মধ্যে ভিডিও পোস্ট করবি ওখানে বসে, আমি শেয়ার করব। তখন মাথা নেড়ে হ্যাঁ বললেও এখানে আসার পরে আর সেই সব কিছু করা হয়নি ওর। এখন ভাবলে মনে হয় কলকাতার গানের স্কুলের দিনের পর দিন পড়ে থাকা নীলাঞ্জনাটা একটা অন্য মানুষ। এখনের নীলাঞ্জনার সঙ্গে তার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। এই ওয়াশিংটনের বেশ দামি একটা ফ্ল্যাটের ব্যালকনিতে রেড ওয়াইন নিয়ে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনার সঙ্গে রবীন্দ্র সদনের স্টেজে ফ্রক পরে কোরাসে আকাশ ভরা সূর্য তারা গাওয়া মেয়েটা, তার অনেক পার্থক্য। মানে এতটাই পার্থক্য যে সেটাকে দূরত্বে মাপতে পারবে না নীলাঞ্জনা। এখানকার এই কর্পোরেট জগতের সঙ্গে বেশ নিজেকে মানিয়ে নিতে পেরেছে নীলাঞ্জনা। প্রথম প্রথম বাড়ির কথা যে একেবারেই মনে পড়তো না তা নয়, কিন্তু আমেরিকা ওর সব সময়ের একটা স্বপ্ন ছিল। তাই সেই স্বপ্নের নেশাটাকে ও কিছুতেই ছেড়ে দিতে পারেনি। সব থেকে উপরে বসিয়েছিল ওই স্বপ্নটাকে, ওই জ্বলন্ত প্রদীপের মতো। ওপরে ঠিক যতটা উজ্জ্বল, নিচে ততটাই নিশ্ছিদ্র অন্ধকার। অবশ্য নীলাঞ্জনা কখনোই অন্ধকারকে খুব একটা তোয়াক্কা করতে চায়নি, বরং এই একাকিত্বকে ও বেশ ভালোই বেসেছিল। সঙ্গে বন্ধু বান্ধব, একটু বাড়তি বন্ধু, স্পেশাল ফ্রেন্ড, নাইট আউট, এই ইংরেজি সংজ্ঞার যাপনটা ওর ভালোই লেগেছিল। ওই আর কি। তারপর কাউকে একটু বেশি পছন্দ করে ফেলে, তারপর কিছু হঠকারিতায় হওয়া সিদ্ধান্ত, আর বাকি সব কিছু থেকে অনেকটা দূরে চলে আসা। সেই থেকেই এখন বেশ নিস্তব্ধতাকে সঙ্গী বানিয়ে নিয়েছে নীলাঞ্জনা। আগে প্রায় রোজই মা ভিডিও কল করত, এখন সেটা কমতে কমতে এসে দাঁড়িয়েছে সারা সপ্তাহ জুড়ে একটা বা দুটো ফোনে। মাঝে মধ্যে নীলাঞ্জনা ফোন করে নিজে থেকেই, কিন্তু বেশিক্ষণ কথা বলা হয় না। খুব ব্যস্ত তো, ভয়ঙ্কর কাজের চাপ তার। সঙ্গে এই হার্ট ব্রেকের টুকরোগুলো তুলে নিতে হচ্ছে ধীরে ধীরে কাঠের মেঝে থেকে। ওয়াইনের গ্লাসটা শেষ হতেই ভেতরে ঢুকে আবার গ্লাসটা ভরে নিল নীলাঞ্জনা। ভেতরে এসে একটা রবীন্দ্রসঙ্গীতের সিডি চালিয়ে দিল। সুচিত্রা মিত্রের গলা বেজে উঠেছে ফ্ল্যাট জুড়ে। সোফায় এসে বসলো, তখনই ফোনে একটা মেসেজ ঢুকলো। হাই, চিনতে পারছিস? প্রোফাইলটা খুলে একটু স্ক্রোল করতেই চিনতে পারল নীলাঞ্জনা। অর্পিত। স্কুলে একসাথে পড়তো ওরা। এখন আর্টস নিয়ে পড়ার পর খবরের কাগজে চাকরি করছে কলকাতাতেই। বলে রাখা ভালো, একসময় নীলাঞ্জনা অর্পিত স্কুলের হিট কাপল ছিল। না না, কাপল না, ওরা তো জাস্ট ফ্রেন্ডস। কিন্তু ওই আর কি,
কানা ঘুষো গাঁজাখুরি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কলেজের পড়ার জন্য অর্পিত চলে যায় মুম্বাই। তারপর থেকেই যোগাযোগ কমতে কমতে আর থাকে না। সেই অর্পিত এখন টেক্সট করে বসেছে নীলাঞ্জনাকে। কিছুক্ষণের মধ্যেই উত্তর দিল নীলাঞ্জনা। হঠাৎ বিকেলবেলায় এক্সকে মেসেজ করতে ইচ্ছে করলো কেন? তৎক্ষণাৎ অর্পিতের উত্তর, আমরা কি এক্স? নীলাঞ্জনা লিখল, আর বি নট? আমি তো জানতাম আমরা খালি বন্ধু, তার থেকে বেশি তো এগোইনি কখনোই। এগিয়েছিলাম কি? সে তো তুই সুযোগ দিসনি বলে আর এগোনো হয়নি, তাই নয় কি? এখনো রাগ আছে? থাকবে। কেমন আছিস? ভালো, তুই বল। আমি তো ভালোই আছি। রোজ জঘন্য সব খবর লিখছি। এই তো কালকেই একটা বেগুন ভর্তা আর হনুমান নিয়ে কপি লিখলাম। এ তো ম্যাজিক রিয়েলিজম মনে হচ্ছে। হেসে ফেলে লিখল নীলাঞ্জনা। ওই রকমই বলতে পারিস, খবর কম গল্প বেশি। যাক, তোর কি খবর? সেই দিন বেশ রাত অবধি দুজনের কথা হয়েছিল। বেশি কিছু না, কলকাতা মুম্বাই নিয়েই যারা দূরে সরে গিয়েছিল তাদের থেকে আমেরিকার দূরত্বটা বোধহয় আরো অনেকটাই বেশি, এই সংক্রান্ত গল্প। এরপর বেশ কিছু দিন কেটে গেছে। মাঝে মধ্যেই কথা হয় দুজনের, কিন্তু সেটা একেবারেই নমিনাল। কাজের চাপ বেড়েছে নীলাঞ্জনার, মাথা ব্যথা কমার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে একদিন মায়ের ফোন। তখন অফিসে মিটিং চলছে নীলাঞ্জনার। ফোনের পর ফোন এসেই যাচ্ছে। মিটিং রুম থেকে বেরিয়ে যখন ফোনটা দেখলো, ততক্ষণে কলকাতায় বাবাকে হসপিটালে ভর্তি করা হয়ে গেছে। বাবার বুকে ভীষণ ব্যথা শুরু হয়েছে। ডাক্তার কাকু বলেছেন ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে। বাকি সময়টা কেমন যেন ঘোরের মধ্যে কেটে গেল নীলাঞ্জনার। মনে হলো এটা কি হচ্ছে? এরকম হওয়ার তো কথা ছিল না। এইবার কি করবে ও? ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নীলাঞ্জনা। বারবার করে জানতে চাইছে বাবার অবস্থা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। বাবার শরীরের অবস্থা বেটার হচ্ছে না, কিন্তু অনেকগুলো আশঙ্কা থেকেই যাচ্ছে এখনো। এখানে নীলাঞ্জনা বারবার বলেছে ডাক্তারকে, আপনি একবার বলুন, ইফ থিংস গেট সিরিয়াস আমি সঙ্গে সঙ্গে টিকিট কেটে চলে আসছি। সময় ব্যাপারটা খুব অদ্ভুত। এই মনে হয় অনেক আছে, অঢেল আছে, শেষ করা যাবে না তাকে। পর মুহূর্তেই কিচ্ছু নেই, সব কিছু ফাঁকা। নীলাঞ্জনা এখানেই অপেক্ষা করতে থাকলো। আর ওইদিকে হঠাৎ একদিন রাতে বাবার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। 1.5 ঘন্টার প্রচণ্ড ছোটাছুটির মধ্যে হঠাৎ এক সময় নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। ওই যে ওয়াশিংটনের ব্যালকনিতে দাঁড়িয়ে যেই নিস্তব্ধতা নিয়ে এত কিছু ভাবছিল নীলাঞ্জনা, সে এখন কানে হেডফোন লাগিয়ে সানগ্লাস দিয়ে চোখ ঢেকে দুবাই এয়ারপোর্টে বসে আছে। হেডফোনে কোনো গান চলছে না, এয়ারপোর্টে একটুও রোদ নেই। দুটোই শুধুমাত্র বহির্জগৎকে একটু আলাদা করে রাখার চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। 10 ঘন্টা লে অফ ছিল নীলাঞ্জনার। ওই 10 ঘন্টার মতো বিভীষিকা কোনো দিন দেখেনি। কলকাতার ফ্লাইটটা যখন ল্যান্ড করছে, জানলা দিয়ে দেখতে দেখতে ওর মনে হচ্ছিল গোটা শহরটা ওকে বলছে যে না 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 না, নেমো না, ইউ হ্যাভ নো রাইট টু বি হিয়ার, দিস ইজ নট ইউর হোম, গো অ্যাওয়ে, গো গো। নামতে ভয় পাচ্ছিল নীলাঞ্জনা। কোনোভাবে কি প্লেনটা আবার ফিরে যেতে পারে? কোনোভাবে। যখন ওয়াশিংটনের ফ্ল্যাটটা থেকে বেরোচ্ছে, মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন অনবরত ওকে ধাক্কা মারছে। কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে বিশাল একটা পাঁচিল, যে বলছে যে না, তুমি এখানে আসতে পারো না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ধরতে যাবে, দেখে অর্পিত দাঁড়িয়ে আছে একা। ওকে দেখতে পেয়ে একটু যেন অবাকই হলো নীলাঞ্জনা। বলল, তুই? জানি সবটাই, চল, বলে অর্পিত ওর ব্যাগটা নিয়ে যাচ্ছিল। নীলাঞ্জনা হঠাৎ ভীষণ জোরে জড়িয়ে ধরল অর্পিতকে। ওই সানগ্লাস আর হেডফোন এখন আর কোনো কাজে লাগছে না ওর। ও বুঝতে পারেনি যে অর্পিতকে দেখে ওর এত কিছু মনে হতে পারে। এরপর কি হবে ও জানে না, কিন্তু শহরটা হয়তো ওকে এখনো প্রত্যাখ্যান করেনি। একটু আশার আলো জ্বলে উঠেছে ওর মনে। উত্তরায় ফেরার অনেক কারণ ছিল অবিকের, কিন্তু ও বোঝেনি
যে শেষমেশ এইরকম একটা কারণে ওকে ফিরতে হবে। যেই মানুষটা ওকে হাত ধরে শিখিয়েছিল যে গানকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে বুঝতে হয় রবীন্দ্রনাথকে, সেই মানুষটা যে আর নেই, এটা বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছিল অভিকের। ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ও এত তাড়াতাড়ি ফিরে আসতে চায়নি, কিন্তু বাপ্পাদার অনুরোধ ফেলার মতন সাহস বা শক্তি ওর নেই। বাপ্পাদা যখন বললেন, একটু এসো, বেশি দিন আর কাজ করতে পারবো না, তখন অভিকের মনে হয়েছিল যে যাক সব কিছু, কলকাতা যেতেই হবে আমাকে। কিন্তু ওই ডাকে সাড়া দিলেও সময়ের মধ্যে এসে পৌঁছতে পারেনি অভিক। যতক্ষণে টিকিট পেয়ে ট্রেনে ওঠে ততক্ষণে বাপ্পাদা আর নেই। এই ট্রেন জার্নিটা চাইনি অভিক, একেবারেই চাইনি এই অদ্ভুত পরিবেশটা। এই রোহিণী অভিকের উত্তরা আর নেই, অনেক বছর পেরিয়ে গেছে। রোহিণী এখন যাদবপুরের প্রফেসর, অভিক ফিরে গেছে চেন্নাই ঘুরে ব্যাঙ্গালোরে। বেশ কিছুদিন প্রেম করার পরে দুজনেরই মনে হয়েছিল যে না, এই লং ডিস্টেন্সটা দুজনের কেউই মেনে নিতে পারছে না। আর কিছু হোক না হোক, হয়তো এই রকম চলতে থাকলে সত্যিই একটা সময়ের পর দুজনে দুজনকে ঘেন্না করতে শুরু করবে। তাই দুজনেই সরে আসে সেইখান থেকে। তারপর চেন্নাইয়ে থাকাকালীনও ব্যাঙ্গালোরের একটা কোম্পানি থেকে অফার পায়। তখন আর বেশি না ভেবে সোজা শিফট করে যায় ওখানে। ব্যাঙ্গালোরের আদব কায়দার সঙ্গে বেশ সহজেই মানিয়ে নিতে পেরেছে অভিক। সঙ্গে এখানকার বন্ধু বান্ধব, বান্ধবী সবই আছে। কিন্তু রোহিণীর পর থেকে সবকিছুই ক্যাজুয়াল, কোনোটাই আর স্থায়িত্বের দিকে নিয়ে যেতে চায়নি অভিক। অগত্যা সিঙ্গেল ছেলে, আর তার বেশ ভালো দেখতে ফ্ল্যাটে মাঝে মধ্যেই পার্টি হয়, আর সেইখান থেকেই বিভিন্ন রকম সাহচর্য পেয়ে যায় অভিক। ব্যাস ওইটুকুই। সেই পাঞ্জাবি পরে ল্যাম্পপোস্টের নিচে ঝোলা কাঁধে দাঁড়িয়ে থাকা অভিক এখন বেশ কিছুটা দূরে, হয়তো আদতে খুব দূরে নয়, কিন্তু ওই খালি চেপে রাখতে চাওয়া আর কি। পেছন ফিরে দেখলে মনে হয় উত্তরা কয়েক আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আছে, একা, একদম বটগাছের মতো। কিন্তু তার নাগালের অনেকটা বাইরে চলে গেছে অভিক। আর সেইখানেই ওর ভ্রান্তি, দূরে যায়নি ও, একেবারেই কাছে ছিল, খালি একটা কিছুর অপেক্ষা করছিল যেন। ওই যে সেই অপেক্ষা, কখন ডাক আসবে, একটা ডাক, একটা আহ্বান, কিছু একটা। সেই অপেক্ষা থেকেই আরো কত কিছু চলে আসে, ক্লান্তি, বিষাদ, নিস্তব্ধতা। আসলে এই মৃত্যু বিষয়টা ভীষণ কঠিন, বোঝা যায় না একেবারেই যে সে কি চায়। কেমন যেন একটা ঘোরের মধ্যে ফেলে দেয় সব কিছুকে। মৃত্যুটা তো আদতে খালি ওই মানুষটার নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা এতগুলো মুখ, এতগুলো মন, ছেড়ে যাওয়া হাতগুলো, এতগুলো চোখের জল, এই সবটা, এই সব কিছু। বাপ্পাদার এই খবরটায় নিজেকে সামলাতে পারেনি অভিক। কৃষ্ণদা খবরটা দিতেই অফিসের মধ্যে নিজের টেবিলে বসে ঝড় করে কেঁদে ফেলেছিল ও। সেই দিনই ওর হাওড়ার ট্রেন ধরার কথা। বাপ্পাদার ডাক এসেছিল ঠিকই, কিন্তু বড্ড দেরি করে ফেললো অভিক। ছুটির অ্যাপ্লিকেশনটা আরো 2 দিন বলে কয়ে বাড়িয়ে দিল। তারপর বাড়ি গিয়ে একটা দুটো জামা নিয়ে বেরিয়ে পড়ল ট্রেন ধরতে। পুরোটা সময় যেন একটা ঘোরের মধ্যে কেটেছিল অভিকের। মৃত্যুর খবর পেয়ে এই শহরে ফিরে আসাটা একটা অসম্ভব যন্ত্রণার মতো, যেন একটা অদ্ভুত বিভীষিকার মতন অপেক্ষা, শেষের অপেক্ষা। এই অপেক্ষাটা যেন ভীষণ নিষ্ঠুর, ভীষণভাবেই ছেলে খেলা করে ভেতরগুলোকে নিয়ে। ট্রেনের সাইড লোয়ারে বসে অভিকের মনে হলো যে ও যদি নাস্তিক না হতো, এই মুহূর্তে এইটাই প্রার্থনা করত যে এরকম যন্ত্রণা যেন কেউ কখনো না পায়। 30 ঘন্টার জার্নিতে মনে হচ্ছিল যেন কয়েকটা বছর লেগে যাবে কলকাতায় পৌঁছতে। ততক্ষণে দাহ করা হয়ে যাবে। হয়তো বাপ্পাদার বাড়িতে সবাই চুপ করে বসে থাকবে। বাপ্পাদার ওই ঘরটাকে কখনো ফাঁকা দেখেনি অভিক। ওই ঘরটাতে ঢুকলেই চেয়ারে বসে থাকতে দেখা যাবে বাপ্পাদাকে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলছেন, তোমাদের সব কিছু নিয়ে বড্ড বেশি চিন্তা, মাথা ঠান্ডা রাখতে পারো না। কিছু একটা হলো কি হলো না, ব্যাস যেন জীবনটাই নষ্ট হয়ে গেছে। সেই সময় এই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে রোহিণী। কিছুক্ষণ বাজতে দিল ফোনটা, কেন সেটা জানে না অভিক।
তারপর ফোনটা ধরে বলল, হ্যাঁ হ্যাঁ রে বল, পরশু কখন ঢুকছো গো? বলল রোহিণী। ভোরের দিকে, ওই ধর 6:30 নাগাদ, বলল অভিক। আচ্ছা বলে একটু চুপ করে থেকে তারপর রোহিণী বলল, আসলে বৌদি চাইছিলেন যে তুমি আসার পর যদি দাহ করা যায়। শুনে হাতটা একটু কেঁপে গেল অভিকে। এইটা সত্যিই এক্সপেক্ট করেনিও। চোখ ফেটে জল বেরিয়ে এলো ওর। কিছুতেই যেন ভেতরে আর কিচ্ছু বাঁধ মানতে চাইছে না। গরম অশ্রু ওর গাল বেয়ে নেমে গেল। গলা বুজে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। ট্রেন ছুটে চলেছে প্রবল গতিতে। অভিকের মনে হচ্ছে ওই ট্রেনের শব্দ যেন ওকে ভেদ করে নিংড়ে শেষ করে দিতে চাইছে। গলা দিয়ে একটাও শব্দ বেরোল না অভিকের। বাচ্চা ছেলের মতন সবার সামনে ভরা কামরার মধ্যে কেঁদে ফেলল। অভিকদা, ওই পাশে এখনো অপেক্ষা করছে রোহিণী। ঠিক আছো? খুব কষ্ট করে নিজেকে কোনো রকমে সামলে অভিক বলল, কিন্তু গলা দিয়ে যে আওয়াজটা বেরোলো সেটা যে কোনোভাবেই ঠিক নয়, সেটা যে কেউ বুঝে যাবে। এইটুকু বোধহয় আমাদের মধ্যে এখনো আছে অভিকদা, এইভাবে লুকাতে হবে না, বলল রোহিণী। ওর গলাটাও কেমন যেন ভাঙা লাগছে। জানি, বলল অভিক। তাহলে বলো, খুব শান্ত গলায় বলল রোহিণী। কিছুক্ষণ দুজনেই চুপ। ভেতরে ভেতরে ঝড়ের মতো কথা ফুটছে অভিকে, কিন্তু কিছুতেই যেন কিছু বলতে পারছে না। লোকটা ফোন করে বলেছিল, জানিস তো, বলেছিল যে যদি একবার যদি যেতে পারি। খালি এই কথাটাই বলতে পারলো অভিক। একটু চুপ করে থাকার পর রোহিণী বলল, অভিকদা বল, বলল অভিক। চলে এসো এবার, অনেক তো হলো, বলল রোহিণী। বাপ্পাদার শেষ কাজ অভিক না আসা পর্যন্ত করা হয়নি। সবকিছু হয়ে যাওয়ার পরে উত্তরার অফিসে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়েছিল অভিক, একা। এইখানে দাঁড়িয়েই বাপ্পাদা বলেছিল যে অভিককে দিয়েই জয়সিংহ করাবে বিসর্জনে। সেই থেকেই এত উথাল পাথালের শুরু। এখন 30 বছরের অভিক কিছুটা যেন ঝুঁকে পড়েছে। সেটাকে অপরাধবোধ বলে না স্রেফ দুঃখ, ও জানে না। এখন আর কান্না পাচ্ছে না ওর, কিন্তু কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। ও বুঝতেই পারেনি কখন রোহিণী এসে ওর পাশে দাঁড়িয়েছে। রোহিণী চুপ করে এসে অভিকের পাশে দাঁড়িয়ে ওর হাতটা ধরেছে। মানুষ চলে যাওয়ার পর একটা অদ্ভুত শূন্যতা থেকে যায়। ওই শূন্যতার মতো ভয়ঙ্কর আর কিছুই হয় না। মন খালি প্রশ্ন করে যায়, সব শেষ। কেউ তার এই উত্তরটা দেওয়ার জন্য থাকে না যে হ্যাঁ সব শেষ। উত্তরা থেকে বেরিয়ে যখন রোহিণী আর অভিক হাঁটছে, তখন রাত 10:30 বাজে। অনেক কথা বলেছিল সেই দিন, অনেকক্ষণ হাত ধরে একসাথে হেঁটেও ছিল ওরা। অভিক বুঝেছিল যে অনেকটা বরফ গলেছে ওর ভেতরে। হাঁটতে হাঁটতে রোহিণীর বাড়ি অবধি চলে এলো ওরা। ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে একবার রোহিণীকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো অভিকের, কিন্তু করার সাহস পায়নি। রোহিণী একবার ওর দিকে তাকিয়ে তারপর এসে অভিককে জড়িয়ে ধরে। তারপর বলে, ভালো থেকো অভিকদা। অভিক দাঁড়িয়ে থাকে ল্যাম্পপোস্টের তলায়। রোহিণী ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। আজকে আর ওর মনে কোনো গান বাজছে না, খালি একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। কিন্তু এই শূন্যতাকে ওর খারাপ লাগছে না। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।